এই বিজনেস স্ট্রাকচারটি কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের কমিউনিটিতে প্রচুর লোক এখন নতুন উদ্যোক্তা হিসেবে ব্যবসার দিকে ঝুঁকছে। আমরা সাধারণত জানি যে 5টি লিগ্যাল স্ট্রাকচার আছে বিজনেসের জন্য। আজকে ধরেন আমি একটা এলএলসি দিয়ে ব্যবসা শুরু করলাম, কিছুদিন পর আমি যদি মনে করি যে আমার এলএলসি না, এটা কর্পোরেশন হওয়া বাঞ্ছনীয় ছিল, অথবা এটা একটা পার্টনারশিপ হলে বেটার হতো, আমি অবশ্যই এটাকে ট্রান্সফার করতে পারবো। এই বিজনেস স্ট্রাকচারটি কেন এত গুরুত্বপূর্ণ এক প্রশ্ন। এটির সুবিধা অসুবিধাগুলো কি আছে বা কি কি বিষয়ের উপরে নজর রাখতে হবে, এবং ট্যাক্সের রীতিনীতি কেমন হবে, কি ভিন্ন ধরনের হবে, এবং সেটা কি নিজেরাই কি আমরা চুজ করতে পারবো কি না, এই বিষয়গুলো নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করবেন। এবং এর মাঝখানে, আলোচনার মাঝখানে নিশ্চয়ই কিছু প্রশ্ন আসবে, সেগুলো আমরা করবো। যারা পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। প্রথমেই বলে রাখি যে আমাদের কমিউনিটিতে প্রচুর লোক এখন নতুন উদ্যোক্তা হিসেবে ব্যবসার দিকে ঝুঁকছে এবং অনেক অভিনব ব্যবসায়িক আইডিয়াসগুলো নিয়ে তারা এগিয়ে আসছে ব্যবসা করার জন্য, এবং প্রায়শই আমাদের শরণাপন্ন হয়ে থাকে বিজনেস এন্টিটি ফর্ম করার জন্য। মানে কি লিগ্যাল স্ট্রাকচার তারা ফর্ম করবে তার ব্যবসার জন্য। এবং আমরা সাধারণত জানি যে 5টি লিগ্যাল স্ট্রাকচার আছে বিজনেসের জন্য। একটি হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ, নাম্বার 2 হচ্ছে পার্টনারশিপ, নাম্বার 3 হচ্ছে এলএলসি, নাম্বার 4 হচ্ছে সি কর্প, আর নাম্বার 5 হচ্ছে এস কর্প। অনেকে এস কর্পোরেশনকে একটা আলাদা স্ট্রাকচার বলে না, অনেকে বলে যে এটা কর্পোরেশনের অধীনেই একটা ট্যাক্সিং স্ট্রাকচার। তো এখন এটা আমাদের রাইট স্ট্রাকচার চুজ করা কেন এত বেশি ইম্পর্টেন্ট? আমরা কি পরবর্তীতে এটাকে যেই স্ট্রাকচারটা আমার জন্য রাইট ছিল সেটাই কি আমি ফেরত যেতে পারি না কখনো মধ্যবর্তী সময়ে অথবা ব্যবসা শুরু হওয়ার পরে? হ্যাঁ, আমি অবশ্যই পারি। এই জায়গাটা একটু পরিষ্কার হওয়া উচিত। আজকে ধরেন আমি একটা এলএলসি দিয়ে ব্যবসা শুরু করলাম, কিছুদিন পর আমি যদি মনে করি যে আমার এলএলসি না, এটা কর্পোরেশন হওয়া বাঞ্ছনীয় ছিল, অথবা এটা একটা পার্টনারশিপ হলে বেটার হতো, আমি অবশ্যই এটাকে ট্রান্সফার করতে পারবো, পরিবর্তন করতে পারবো। কিন্তু কেন এটা বলছি? আমি যদি প্রথম থেকেই রাইট এন্টিটি নিয়ে ব্যবসাটা শুরু করি তাহলে আমার জন্য কাজটা কিন্তু একটু সহজ হয়। তো বিজনেস স্ট্রাকচার তৈরি করার সময় আমরা সাধারণত 4টি জিনিসের উপরে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। প্রথম জিনিসটা হচ্ছে কন্ট্রোল, মানে হাউ মাচ ইউ ওয়ান্ট টু কন্ট্রোল ইয়োর বিজনেস। মানে আপনার ব্যবসা, আপনার ব্রেন চাইল্ড, আপনি ব্যবসাটা শুরু করছেন এবং হয়তো আপনি একা, অথবা আপনি হয়তো বেশ আরও কয়েকজনের সাথে। তো কন্ট্রোল কতখানি আপনি রাখতে চান? আপনি কি ফ্লেক্সিবল, মানে কন্ট্রোল অন্য লোকের হাতেও দিতে চান, নাকি না ব্যবসার পুরো কর্তৃত্বটাই আপনার হাতে রাখতে চান? এটা একটা কিন্তু বড় ডিসিশন, এটা আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন এটা আমি শুরু করেছি, পরবর্তীতে 1 2 3 যারা এসে আমার সাথে যোগ দিবে তারা একটা ছোট্ট পার্সেন্টেজ অফ দ্য বিজনেস ডেফিনেটলি ওন করবে, হোল্ড করবে এবং রেসপন্সিবিলিটি নেবে, কিন্তু মেইন রেসপন্সিবিলিটি থাকবে আমার। দেন দেয়ার ইজ এ ডিসিশন টু মেক। নাম্বার 2 হচ্ছে প্রোটেকশন অফ পার্সোনাল অ্যাসেট। আপনি যখন একটা বিজনেস এন্টিটি ফর্ম করছেন, এখানে 2 ধরনের সিচুয়েশান আসতে পারে। একটা হচ্ছে আপনি এমন একটা ব্যবসায় যাচ্ছেন যেখানে ভেরি মিনিমাম লিগ্যাল রিস্ক ইনভলভ, কোনো ঝুঁকি নাই, আপনার পার্সোনাল অ্যাসেটের উপর কোনো বিপদ আসার সম্ভাবনা নাই, অথবা যেটুকু অল্প স্বল্প সম্ভাবনা আছে
আপনি হয়তো ইন্স্যুরেন্স দিয়ে একটা প্রপার ইন্স্যুরেন্স নিয়ে সেটাকে প্রোটেক্ট করতে পারেন, অথবা এমন হতে পারে এমন কোনো বিগ লায়াবিলিটি বিজনেস থেকে উঠে আসতে পারে যেটা আপনার পার্সোনাল অ্যাসেট, আপনার ফাইন্যান্সকে ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা আছে। তো এটাও চিন্তা করতে হবে, আপনি কি আপনার অ্যাসেটের প্রোটেকশন চান, লায়াবিলিটি প্রোটেকশন চান, কি লায়াবিলিটি প্রোটেকশন না হলেও চলবে। নাম্বার 3, ট্যাক্স বেনিফিট। আপনি যে ব্যবসায় অন্তর্ভুক্ত হচ্ছেন, এখানে কি কি ডিডাকশান, কি কি এক্সপেন্সেস আপনি নিতে পারেন, আপনাকে ট্যাক্স কি পরিমাণ দিতে হতে পারে, আপনি কি, অবশ্যই আমরা সবাই চাই মিনিমাম ট্যাক্স দিয়ে আমি যেন ব্যবসাটা করতে পারি। তা তো বটে, কেন কষ্টার্জিত অর্থ। জি, তো অতএব এই ট্যাক্স বেনিফিটটাও আপনার কনসিডারেশনে থাকবে। আর 4 নাম্বার এবং শেষ যেটা, সেটা হচ্ছে গ্রোথ অফ দ্য বিজনেস। আজকে হাঁটি হাঁটি পা করে যেই ব্যবসাটা শুরু হলো, একদিন কিন্তু সেই ব্যবসা দৌড়াতে শুরু করবে, মানে মহিরুহিতে পরিণত হবে, বটবৃক্ষে পরিণত হবে। এবং তখন এই ব্যবসার জন্য আপনার হয়তো ইনভেস্টর দরকার হতে পারে, আপনার হয়তো ভেঞ্চার ক্যাপিটালিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে হতে পারে, এবং ব্যবসার ক্রেডিট বাড়াতে হতে পারে, এবং ব্যবসা মহিরুহে পরিণত হতে পারে। এবং সেটার জন্য আপনি কি আজকের থেকেই নিজেকে তৈরি করবেন, নাকি না সেটা পরবর্তীতে গিয়ে সিদ্ধান্ত নেবেন। এই 4টা বেসিক জিনিসের উপর ভিত্তি করে সাধারণত এন্টিটিগুলোকে ফর্ম করা হয় অথবা স্ট্রাকচার করা হয়। এখন কোন স্ট্রাকচার, কোন এই 4টার মধ্যে কোনটা আপনার জন্য ফিজিবল না, আপনাকে নিতেই হবে, এবং কোন পার্টগুলো আপনি ছাড়তে পারেন। আচ্ছা, প্রথম অবস্থায় আপনি ভাবলেন যে আমার ব্যবসায় পার্সোনাল অ্যাসেট প্রোটেকশন আপনার দরকার নাই, আপনার এটা সাধারণ একটা ব্যবসা, কত বাই বড় হবে এবং যেইটুক লায়াবিলিটি আসবে আমার নিজের হাতেই যদি কন্ট্রোল থাকে, এমন না যে আমার এক পার্টনারের সিদ্ধান্তের জন্য আমার পার্সোনাল অ্যাসেটও আনপ্রোটেক্টেড হয়ে গেল, এরকম নয়। তো দেন এবং আপনি একাই এটাকে চালাবেন, কোনো এমপ্লয়ির দরকার নাই, ইউ অল বাই ইয়োর সেলফ, তাহলে কিন্তু আমরা বলবো যে দেন ইউ স্টার্ট এ সোল প্রোপাইটারশিপ। সোল প্রোপাইটারশিপের সুবিধাটা হচ্ছে, আমি পরবর্তীতে প্রত্যেকটি সুবিধা এবং অসুবিধাগুলো একটু বিশ্লেষণ করে যাব। প্রশ্ন রেখেছি সেটা। জি, তো সোল প্রোপাইটারশিপের সুবিধাটা হচ্ছে এটা খুব সহজেই ফর্ম করা যায়। এটার জন্য স্টেটে যে ডিপার্টমেন্ট অফ স্টেট আছে তাদের কাছে গিয়ে কোনো ফাইলিংয়ের প্রয়োজন হয় না। অনেক সময় অনেক স্টেটে আপনি কাউন্টি ক্লার্কের অফিসে এটা ফর্ম করতে পারেন। এটা খুব সহজ, সিম্পল, এবং এটা অনেকের জন্য ফার্স্ট স্টেপ। যে কোনো ব্যবসা শুরু করার আগে শুরু করলাম, দেখি ব্যবসাটা কেমন যায়। তো সোল প্রোপাইটারশিপের সুবিধাগুলো হচ্ছে যে ভেরি ইজি টু সেট আপ করতে খুব একটা খরচ নেই, আপনাকে কোনো অ্যাটর্নির কাছে যেতে হবে না, অ্যাকাউন্টেন্টের কাছে যেতে হবে না, ইউ ক্যান ডু ইট বাই ইয়োর সেলফ। অথবা আপনি কাউন্টি ক্লার্কের অফিসে গিয়ে ব্যবসাটা এস্টাবলিশ করলেন খুব অল্প একটা ফি দিয়ে। কিন্তু যেই লাইসেন্সিং রিকোয়ারমেন্টস আছে, প্রত্যেকটা ব্যবসার কিছু লাইসেন্সিং রিকোয়ারমেন্টস আছে, সেটা আপনাকে মেনে চলতে হবে। সেটা আপনাকে সেই স্টেটের অথবা সেই জুরিসডিকশনের যেই লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, সেটাকে আপনি ফুলফিল করবেন। আর এটার কনসের মধ্যে হচ্ছে, এটা অসুবিধার মধ্যে হচ্ছে যে আপনার অ্যাসেটস আর নট প্রোটেক্টেড। আপনার অনিশ্চয়তার মধ্যে থাকে। আপনি মনে করেন যে আপনি যেই ব্যবসায় থাকবেন মেজর কোনো লায়াবিলিটি এসে হিট করবে না, দেন ডেফিনেটলি ইটস এ গুড ওয়ে টু স্টার্ট উইথ এ সোল প্রোপাইটারশিপ। এবং সোল প্রোপাইটারশিপের 3টা আমরা বলে থাকি যে মেনে নিতে হবে। সোল, এটা বাই নেম এটা বলছে যে ওয়ান ওনার, একজন ওনার, একাধিক ওনার হতে পারবে না।
কোনো এমপ্লয়ি নেই এবং মিনিমাল লিগাল রিস্ক, যদি আপনার এই সিচুয়েশানে থাকেন তাহলে ডেফিনেটলি সোল প্রোপাইটার ইজ ওয়ে টু গো। কিন্তু যখনই সেম সোল প্রোপাইটারশিপ কিছুদিন চলার পর আপনি যখন একজন পার্টনারকে নিলেন, দেন ইট বিকামস সেম থিং, বাট এটা এসে দাঁড়িয়ে গেল জেনারেল পার্টনারশিপে। এখন আপনি একক নন, এখন আপনার সাথে আরেকজন আছে কি আরও 3 জন আছে, হোয়াট এভার সিচুয়েশান ইট ইজ। এই সিচুয়েশানে আপনি ডিসাইড করবেন কতজন পার্টনার আপনি নেবেন। তবে পার্টনারশিপেও কিন্তু আপনাকে ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে কিছু ফাইলিংয়ের রিকোয়ারমেন্টস নেই, কিন্তু পার্টনারশিপে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গুড পার্টনারশিপ এগ্রিমেন্ট। যেহেতু পার্টনারদের মধ্যে চুক্তিপত্র থাকতেই হবে, সেখানে প্রত্যেকটা টির মাথাটা কাটতে হবে এবং প্রত্যেকটা আইকে ডট করতে হবে। যেহেতু পার্টনারশিপে সমস্যাটা হচ্ছে কিছুদিন পরই পার্টনারদের মধ্যে মতানৈক্য দেখা যায়, মতবিরোধ দেখা যায়, এবং অনেক সময় বলা হয় এটা বলা ছিল না, এটা কথা ছিল না, এটা করা হচ্ছে। তো সেগুলো যেন না হয় নিজেদের মধ্যে। আপনারা যত বন্ধুই হন না কেন, যত ক্লোজলি কানেক্টেড হন না কেন, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা দরকার যে এ গুড পার্টনারশিপ এগ্রিমেন্ট, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার যাতে থাকে বিষয়টা হতে হবে। এবং আজকে যেই সমস্যাগুলো নেই, 5 বছর পর এই সমস্যাগুলো আসবে, সেগুলোর ব্যাখ্যাও কিন্তু আজকের এই পার্টনারশিপ এগ্রিমেন্টে থাকতে হবে। কেউ যদি বের হয়ে যেতে চায়, সে কিভাবে বের হয়ে যাবে, ইট হ্যাজ টু বি স্পেলড আউট। এবং নতুন পার্টনার যদি ঢুকতে চায়, সে কি কি পদ্ধতির মাধ্যমে সে আপনাদের পার্টনারশিপে অংশগ্রহণ করবে, সেটাও স্পেলড আউট হতে হবে। পার্টনারশিপ ইজ ভেরি লুক্রেটিভ, ভেরি গুড ওয়ে টু গো। এবং এটার জন্য যেহেতু একটা ব্রেইন কাজ করা আর 4টা ব্রেইন কাজ করা, বুঝতেই পারছেন যে ব্যবসাটা অনেক বেশি স্পিডি হবে, অনেক জোরে ধাবিত হবে এবং গতিশীল হবে, এবং এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে। এটা ক্রমশ বৃদ্ধি পাবে, ব্যবসা উন্নতি হবে, এবং উন্নতি হতে থাকলেই দেখা গেছে পার্টনারদের মধ্যে সমস্যা হয়, অথবা দেখা যায় যে ব্যবসায় যদি লস হয়, লোকসান আসে, ক্ষতির মুখোমুখি হয়, তখনও পার্টনাররা একে অন্যকে দোষারোপ করতে শুরু করে। তো পার্টনারশিপে আবার এরকমও দেখেছি, যে এটাও বলা ভালো, যে অনেক লসের মধ্যে কখনো এক পার্টনার আরেক পার্টনারের উপরে এক বিন্দু দোষারোপ করেনি, এবং সে হাসি মুখে পুরো লসটা সে মেনে নিয়েছে। এরকমও আমার অভিজ্ঞতা আছে। তো আমি শুধু একতরফা বলে যাব যে পার্টনারশিপ মানে ঝগড়া তা না। আমি যদি বুঝিয়ে থাকি তাহলে আমি ভুল, আমি সেটাকে শুদ্ধ করে নিচ্ছি। আমার নিজের চোখেই দেখা এরকম অনেক পার্টনারশিপ দেখেছি, ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে কোনো একজন পার্টনারের সিদ্ধান্তে, কিন্তু পার্টনাররা সকলেই সেটাকে মেনে নিয়েছে যে এটা ওদের সকলের সিদ্ধান্ত। তো এটার সুবিধাগুলো হচ্ছে সহজেই তৈরি করা যায়, এবং ডিপার্টমেন্ট অফ স্টেটের কোনো রিকোয়ারমেন্টস নেই, এবং সব কিছু যেহেতু শেয়ার হয়, শেয়ার ম্যানেজমেন্ট, শেয়ার্ড রেসপন্সিবিলিটি, শেয়ার্ড প্রফিট, সব কিছু শেয়ার হয় বলেই একজনের মাথার উপর থেকে বোঝা অনেকটা কমে আসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।